ফুলশয্যার রাতে পণের টাকা নিয়ে আমার স্বামী আর শাশুড়ি আমাকে ওখানে নিয়ে গিয়ে আমার মুখ চেপে ধরে গায়ে কেরোসিন তেল ঢেলে আমাকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, পিশাচ পর্বের পর্দায় আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, জানেন কি বিয়ের পর অর্থাৎ নতুন বিবাহ সম্পন্ন হওয়ার পর একজন স্বামী এবং একজন স্ত্রী উভয়কেই একা একা কোথাও যেতে নেই, যেমন 3 মাথার মোড়, শ্মশান পাড় বা খারাপ কোনো জায়গা। আমাদের আজকের এই নিবেদনে কিন্তু এমনই কিছু কথার উল্লেখ আছে, এমনই কিছু ঘটনার উল্লেখ আছে যা আপনার শরীরের রোম খাড়া করে দেবে। তাই সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শুনুন। এবং হ্যাঁ, মনোযোগ সহকারে তো শুনতেই হবে, কারণ প্রত্যেকবারের মতো আজও গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকবে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, যাতে করে আপনাদের মধ্যে থেকে পাঠানো নামগুলো আমি আগামী এপিসোডে ঘোষণা করতে পারি। আর হ্যাঁ, আমাদের গত এপিসোডে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। বেশি সময় নষ্ট করব না, চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের গল্পে। আজ আপনি শুনবেন লেখক অভিক মণ্ডল বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প মরা পোড়ানোর মাঠে। সকলের কাছে অনুরোধ রইল, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর হাইপ দিতে ভুলবেন না। পাশাপাশি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামীতে আসা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। হই হট্টগোল আর কাঁসর ঘণ্টার শব্দে শম্ভু ঘোষালের সুবিশাল বাড়ির উঠোন আজ সরগম। প্রায় 80 বছর আগের গ্রাম বাংলার চেনা ছবি। শীতের পড়ন্ত বিকেল, রোদের তেজ মরে গিয়ে একটা মিষ্টি ওম ছড়িয়ে পড়ছে চারিদিকে। আজ শম্ভু ঘোষালের একমাত্র ছেলে অমলের বৌভাত, যাকে সেকেলের ভাষায় বলে পাক স্পর্শ। উঠোনের একপাশে শাড়ি দিয়ে পাতা হয়েছে শালপাতা আর মাটির ভাঁড়। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সারিবদ্ধভাবে বসেছে পাত পেড়ে। চারদিকে গাওয়া ঘি, গরম লুচি আর কচি পাঁঠার ঝোলের সুগন্ধে ম ম করছে বাতাস। শম্ভু ঘোষাল ধুতি আর পাঞ্জাবি পরে তদারকি করে বেড়াচ্ছে, মুখে তৃপ্তির হাসি। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, খরচে কোনো কৃপণতা করেননি তিনি। ওরে কেষ্ট, এইদিকে এই পঞ্চানন খুঁড়োর পাতে আর দুটো লুচি দে। হাঁক পারলেন শম্ভু ঘোষাল। খাওয়ার মাঝখান থেকেই পঞ্চানন খুঁড়ো তৃপ্তির ঢেকুর তুলে বললেন, শম্ভু, কি রাধিয়েই না এনেছি শহর থেকে। যেমন গাওয়া ঘিয়ের সোয়াদ, তেমন মাছের কালিয়া। শম্ভু ঘোষালের ছেলের বিয়ে বলে কথা, এ তল্লাটে কেউ এমন ভোজ খায়নি বাপ। পাশে বসা হারাধন চাটুর্যে একগাল হেসে বললেন, আর বলতে গুঁড়ো, তা বৌমাকেও এনেছো একেবারে লক্ষ্মী প্রতিমা। 2 গ্রাম পার হয়ে ওই শিবপুর থেকে এমন রত্ন, আহা হা, শম্ভুদা জহুরির মতোই চিনে এনেছে গো। মেয়েটার বংশের নাম ডাকও তো আছে, সে কথা তো আর মিথ্যে নয়। মেয়েটার রূপ আর গুণ 2 একেবারে খাঁটি সোনা। শম্ভু ঘোষাল হাত জোর করে বিনয়ের হাসি হাসলেন। অমল একটু দূরে দাঁড়িয়ে বন্ধুদের সাথে হাসি মজায় মেতে আছে। বাড়ির ভেতরে নতুন বউ সুধাকে ঘিরে মেয়েলি আড্ডা আর পান সুপুরির আসর বসেছে। সব মিলিয়ে এক অনাবিল আনন্দ আর তৃপ্তির আমেজ পুরো বাড়িটায়। ঘরের দাওয়ায় বসে সেই সব দিনেরই কথাগুলো ভাবছিল অমল। এই তো কিছু মাস আগেই বিবাহ করে নিয়ে এসেছে এক লক্ষ্মীমন্তা স্ত্রী। পৌষ মাস, হাড় কাঁপানো কনকনে শীত নেমেছে গ্রাম জুড়ে। সন্ধে নামতেই ঘন কুয়াশায় ঢেকে যায় চরাচর। আর রাত বাড়ার সাথে সাথে উত্তরের হাওয়া যেন ছুরির মতো এসে বিঁধতে থাকে শরীরে। অমলের নতুন বউ সুধা দিন কয়েকের জন্য তার বাবার বাড়িতে গেছে। এদিকে শম্ভুনাথ ঘোষাল স্ত্রী এবং অমলের বৃদ্ধা ঠাকুমাকে নিয়ে তীর্থ করতে গেছেন বৃন্দাবনে।
বাড়িতে অমল এখন সম্পূর্ণ একা। রাত তখন প্রায় 12:30। ঘোষালদের সেই সেকেলের বিশাল বাড়িটা যেন এক গভীর নিস্তব্ধতায় ডুবে আছে। টিনের চাল দেওয়া লম্বা বাড়ি, দেওয়ালগুলো পুরো মাটির। বাড়ির সামনে প্রশস্ত মাটির উঠোন, নিখুঁত করে নিগোনো। উঠোনের একপাশে পাশাপাশি দাঁড় করানো দুটো প্রমাণ সাইজের বাঁশ আর বেতের তৈরি ধানের গোলা, আর সেই ধানের গোলা পেরিয়ে শক্ত বাঁশের বেড়া দেওয়া সীমানা, আর তা ঠিক মাঝখানে সেগুন কাঠের এক পেল্লায় মূল ফটক। বাড়ির দীর্ঘ বারান্দায় একটা খুঁটি থেকে ঝুলছে টিমটিম করে জ্বলতে থাকা একটা হারিকেন। তার ম্রিয়মান হলুদ আলো অন্ধকারকে যেন আরো বেশি রহস্যময় করে তুলেছে। অমল ঘরে গিয়ে তার লেপের তলায় সবে গভীর ঘুমের দেশে তলিয়ে যাচ্ছিল, এমন সময় নিস্তব্ধতা চিরে ভেসে এলো একটা হাঁক ডাক। অমলা, আরে ও অমলা, বলি জেগে আছিস নাকি? আরে ও আমলা, আমলা? শুনতে পাচ্ছিস নাকি? অমল ধরফর করে উঠে বসল। এই মাঝরাতে আবার কে এলো? লেপ ছেড়ে উঠতেই কনকনে ঠান্ডাটা হাড়ে গিয়ে বিঁধল। একটা মোটা উলের চাদর গায়ে জড়িয়ে হারিকেনটা হাতে ঝুলিয়ে অমল উঠোনে নেমে এলো। বাবা, ধানের গোলা দুটো পেরিয়ে ফটকের কাছে এসে ছিটকিনিটা খুলতেই দেখল গ্রামের দুই সমবয়সী ছেলে, পচা আর ফটকে। দুজনের গায়েই দুটো পুরনো চাদর জড়ানো, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। কিরে, এত রাতে তোরা, কোনো বিপদ আপদ নাকি? বিপদ তো ভাই, হ্যাঁ সে তো আছেই। আরে আমাদের ওই ধাপু ডাক্তার আজ রাত 10টা নাগাদ মারা গেছে। বলিস কি, ডাক্তার জেঠু মারা গেলেন? তা বয়সও তো নেহাত কম হয়নি, 95 তো ছুঁয়েছিল। তার বলতে ফটকে এবার মুখ খুলল। বয়স তো হয়েছিল, কিন্তু গত 6 মাস ধরে যেভাবে পক্ষাঘাত হয়ে বিছানায় পড়ে কষ্ট পাচ্ছিল, তাতে মৃত্যুটাই যেন আশীর্বাদ। কিন্তু মুশকিলটা হয়েছে অন্য জায়গায় রে অমল। এই হাড় হিম করা শীতে এই একটা লোককেও বাড়ি থেকে বের করতে পারলাম না এই শ্মশানে যাওয়ার জন্য। পচা একটু গলা নামিয়ে যেন খুব গোপনীয় কথা বলছে এমন ভঙ্গিতে বলল, আসল কথা কি জানিস অমল? বহুদিন বিছানায় পড়ে থেকে মলমূত্র ত্যাগ করে মানুষটার গায়ে একেবারে পচন ধরে গেছিল। মরাটার থেকে যা বড্ড দুর্গন্ধ বেরোচ্ছে না, এই অবস্থায় রাতভর আর বাড়িতে ফেলে রাখা যাবে না। এখনই সৎকার করতে হবে। চল ভাই, একটু 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 হাত লাগাবি, চল। অমলের আর না করার উপায় রইল না। তাড়াতাড়ি ঘরে গিয়ে পাজামার ওপর একটা ধুতি পরে নিল সে, গায়ে ভালো করে জড়িয়ে নিল মোটা চাদরটা। শ্মশানের পথটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, নদীর ধার ঘেঁষে কুয়াশায় ঢাকা কাঁচা মাটির পথ দিয়ে এগিয়ে চলেছে একটা ছোট দল। লোক বলতে নেহাতি জনা 8। 4 জন কাঁধে মৃতদেহ বহনকারী খাটলিটা ধরেছে। সামনে নিবারণ কাকা খই ছড়াতে ছড়াতে যাচ্ছে, আর একপাশে রোগা হারান একটা পুরনো খোল নিয়ে একঘেয়ে তালে বাজিয়ে চলেছে। অমল আর ফটকে মরা ঠিক পেছন পেছন হাঁটছে। নদীর ধারের কাছাকাছি আসতেই উত্তরের হাওয়ার দাপটটা যেন কয়েক গুণ বেড়ে গেল। ধুতি আর চাদর পুড়ে সেই ঠান্ডা বাতাস যেন সোজা অস্থি মজ্জায় গিয়ে কাঁপন ধরাচ্ছে। নদীর জলের একটা স্যাঁতস্যাঁতে আষ্টে গন্ধ মিশে আছে বাতাসে। শ্মশানে পৌঁছাতেই দেখা গেল আগে থেকেই একটা গরুর গাড়ি করে কাঠ আর পাটকাঠি এনে জড়ো করা হয়েছে। নদীর পাড় ঘেঁষেই সৎকার হবে। মরা নামানোর আগেই শুরু হলো এক প্রস্থ হাঁক ডাক আর ব্যস্ততা। কাঠগুলো ওদিকে নাম আসনে, এইদিকে দে, চুল্লির কাছে দে। নিবারণ কাকা চিৎকার করে উঠলে। পচা খাটালির একদিকটা ধরে রেখেই বলল, হ্যাঁ ও কাকা, এই ঘাড়ের দিকটা যে বড্ড ভারী ঠেকছে গো, এই নামিয়ে দেবো এবার? আরে না 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 না, মোরা এখন মাটিতে নাম আসনে, ধরে বসে থাকতো না। আগে সীতায় পাটকাঠির বেড়াটা তো সাজাতে দে।
তাই ফটকে তুই এই বড় গুড়ি দুটো এদিকে টেনে নিয়ে আয় তো। নিবারণের ব্যস্তপূর্ণ গলার আওয়াজে শ্মশানের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। অমল এই হাঁকডাক থেকে একটু দূরে গিয়ে নদীর পাড়ের দিকে মুখ করে দাঁড়ালো। তার কাজ মূলত লোকবল বাড়ানো, কাঠ সাজানোর কাজে সে সেভাবে নেই। নিস্তব্ধ অন্ধকার নদীর স্রোতের দিকে তাকিয়ে অমলের মনটা কেমন যেন ভারী হয়ে এলো। হাড় কাঁপানো শীতে চারপাশটা কেমন যেন মায়াবী অথচ বিষণ্ণ লাগছে। কিছুক্ষণ পর চিতা জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা কুয়াশাকে ভেদ করে একটা লালচে ভৌতিক আলো ছড়িয়ে দিল চারপাশের বাঁশবাগান আর নদীর বুকে। কাঠ ফাটার চরচর শব্দ আর আগুনের উত্তাপ শীতের প্রকোপকে একটু হলেও কমিয়েছে। অমল আগুনের দিকে তাকিয়েই ছিল একদৃষ্টে। হঠাৎ ফটকে এসে দাঁড়ালো তার পাশে। চাদরের খুঁটটা গলায় আরো ভালো করে পেঁচিয়ে নিয়ে আগুনের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, প্রকৃতির কি নিষ্ঠুর পরিহাস দেখ অমল। আজ থেকে ঠিক 2 বছর আগে এই পৌষ মাসেরই একটা রাতে গ্রামের একটা নতুন বউ ওই যে ওই 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 জায়গাটায় গায়ে আগুন দিয়ে মরেছিল। গায়ে আগুন দিয়ে? আরে হ্যাঁ রে, ফুলসজ্জার রাত ছিল। কি কারণে কে জানে, মেয়েটা ভোর রাতে বাড়ি থেকে বেরিয়ে সোজা এই শ্মশানে এসে নিজের গায়ে কেরোসিন ঢেলে। কত মেয়ে যে এইভাবে। কথাটা শেষ করতে পারল না ফটকে। তাকে কাঠ এগিয়ে দেওয়ার জন্য ডাক পড়ল। আরে এই ফটকে, আরে এদিকে আয়, কাঠ দিতে হবে যে। হ্যাঁ যাই কাকা। ফটকে চলে যেতেই অমল আবার একা হয়ে গেল। তার নিজের বুকের ভেতরটা হঠাৎ এক অজানা কষ্টে হু হু করে উঠল। আজ তার নিজের বিয়ের মাত্র কয়েকদিন হয়েছে। বাড়িতে নতুন বউ সুধা। ফুলসজ্জার রাত, একটা মেয়ের কাছে কত স্বপ্নের, কত আদরের। আর সেই রাতেই একটা মেয়ে এভাবে পুড়ে মরল। কি অসহ্য কষ্ট আর বঞ্চনা নিয়ে এই চরম পথ বেছে নিয়েছিল। অমলের মনটা একটা তীব্র নিঃস্বার্থ সমবেদনায় ভরে গেল। সে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে খুব গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে আপন মনেই বলল, আহারে, মেয়েটা জীবনে একটু একটু ভালোবাসা পেল না। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল একটা অভাবনীয় ঘটনা। শ্মশানের জ্বলন্ত চিতা থেকে হঠাৎ একটা হিম শীতল বরফের মতো ঠান্ডা হাওয়া সাপের মতো এঁকে বেঁকে সোজা অমলের দিকে ধেয়ে এলো। আগুনের উত্তাপকে যেন এক লহমায় নিভিয়ে দিল সেই কনকনে শীতলতা। তার চেয়েও ভয়াবহ হল বাতাসটার গন্ধ। অমলের নাকে তীব্রভাবে এসে ধাক্কা মারল পোড়া মাংসের একটা গা গোলানো গন্ধ। আর তার সাথে মিশে আছে কড়া সস্তা আলতা আর এক রাশ কাঁচা সিঁদুরের উৎকট সুবাস। অমল কিছু বুঝে ওঠার আগে গন্ধ মেশানো সেই ভারী হাওয়াটা তার নাক মুখ দিয়ে সজোরে ভেতরে ঢুকে গেল। অমল খুক খুক করে কাশতে শুরু করল। কাশিটা ক্রমশ বাড়তে লাগলো। দম বন্ধ হয়ে আসার প্রোগ্রাম হলো। সেই রাতে শ্মশানের বুক চিরে যখন অমল বাড়ি ফিরল, রাত তখন আর খুব বেশি বাকি নেই। কুয়াশার চড়াচড় যেন এক রহস্যময় সাদা চাদরে ঢাকা পড়েছে। বুকের ভেতর সেই অদ্ভুত ভারী শীতল অনুভূতিটা
তখনও তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। তবে এসব নিয়ে বেশি ভাবার মতো শারীরিক বা মানসিক অবস্থা তার ছিল না। বাড়ির ভেতরের বিশাল উঠোনে এসে সে বাইরের উনুনটায় কাঠকয়লা দিয়ে আর পাটকাঠি দিয়ে আগুন জ্বালালো। কনকনে শীতের রাতে মরা ছুঁয়ে আসার পর স্নান না করে ঘরে ঢোকার নিয়ম নেই। উনুনের ওপর বসানো বড় হাঁড়ির জলটা অল্প গরম হতেই সে তাড়াতাড়ি কয়েক মগ জল গায়ে ঢেলে নিল। কোনো মতে স্নান সেরে ভিজে কাপড় ছেড়ে ঘরে ঢুকে লেপের তলায় সেঁধিয়ে গেল অমল। চোখের পাতা এতটাই ভারী হয়ে এসেছিল যে কখন সে গভীর ঘুমের অতলে তলিয়ে গেছে তা সে নিজেও টের পায়নি। পরদিন সকালে অমলের যখন ঘুম ভাঙল তখন সূর্য অনেকটা উপরে উঠে গেছে। শীতের মিষ্টি রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। বাইরে কাঠের ভারী দরজায় এক টানা ঠক ঠক আওয়াজ হচ্ছে। কে? ধরফর করে বিছানা ছেড়ে উঠল অমল। গায়ে একটা শাল জড়িয়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। ছিটকিনিটা টান দিতেই সে অবাক। উঠোনে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। বলদ দুটো জাবর কাটছে আর মাঝে মাঝে মাথা নাড়াতে তাদের গলার ঘণ্টি বেজে উঠছে। গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং তার শ্বশুরমশাই ভবতোষবাবু, আর তার ঠিক পেছনেই ঘোমটা মাথায় দাঁড়িয়ে আছে সুধা, সঙ্গে তাদের বাড়ির পুরনো চাকর আর গাড়োয়ান। অমল তড়িঘড়ি এগিয়ে গিয়ে শ্বশুরমশাইকে প্রণাম করল। সুধা লাজুক মুখে বাঁকা চোখে একবার স্বামীর দিকে তাকিয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। আসুন বাবা আসুন, কি সৌভাগ্য আমার, একেবারে না জানিয়েই অমল সাদর অভ্যর্থনা জানালো। ভবতোষবাবু বাড়ির ভেতরে পা রেখে চারপাশটা একবার তীক্ষ্ণ চোখে দেখে নিয়ে ভুরু কুঁচকে বললেন, তা কি ব্যাপার বাবাজি, বেলা যে এত হয়ে গেল, তুমি এখনো ঘুমোচ্ছিলে? শরীর গতি সব ঠিক আছে তো? শম্ভদা আর বৌদি তো তীর্থে গেছে জানি, তাই ভাবলাম মেয়েটাকে একাই রেখে যাই। তুমি ওইদিকে একা রয়েছো, তোমার থাকতে অসুবিধা হচ্ছে। না বাবা, শরীর ঠিকই আছে। আসলে কাল রাতে একটা বিপত্তি ঘটে গিয়েছিল। ওই আমাদের এই বলে সে গত রাতের ধাপু ডাক্তারের মৃত্যু এবং বাধ্য হয়ে মাঝরাতে শ্মশানে যাওয়ার পুরো ঘটনাটা বিস্তারিত খুলে বলল। কথাটা শোনা মাত্রই ভবতোষ বাবুর মুখের রেখাগুলো যেন এক নিমেষে কঠিন হয়ে গেল। চোখের দৃষ্টিতে ফুটে উঠল এক গভীর আতঙ্ক। তিনি সুধাকে এবং চাকর বাকরদের বাড়ির ভেতরের দিকে চলে যেতে ইশারা করলেন। তারপর বারান্দায় রাখা পুরনো বেতের আরাম কেদারাটায় ধপ করে বসে পড়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তুমি কি সাংঘাতিক কাজ করেছো অমল? ভবতোষ বাবুর গলাটা অস্বাভাবিক রকম নিচু আর গম্ভীর। কি এমন কাজ বাবা? পাড়ার একজন বয়স্ক মানুষ মারা গেছেন, কেউ যাওয়ার নেই। তুমি জানো না অমল, তুমি কিচ্ছু জানো না। বিয়ের পর প্রথম 1 মাস নতুন বরের গায়ের রক্ত সবসময় গরম থাকে, আর সারা শরীরে মেঘে থাকে কাঁচা হলুদের তীব্র গন্ধ। তুমি যতই স্নান করো না কেন, এ গন্ধ কিন্তু সহজে যাওয়ার নয়। আমাদের পুরনো শাস্ত্রে বলে এই কাঁচা হলুদের গন্ধ আর নতুন দাম্পত্যের উত্তাপ শ্মশানের অতৃপ্ত আত্মাদের সবচেয়ে বড় আকর্ষণ। রাতের অন্ধকারে, বিশেষ করে এই শীতের রাতে, ওই অপবিত্র জায়গায় নতুন বরের যাওয়াটা সাক্ষাৎ মৃত্যুকে নিমন্ত্রণ করে আনা। ভবতোষ বাবুর চোখ দুটো যেন অতীতের কোনো এক ভয়াবহ স্মৃতির কথা ভেবে শিউরে উঠল। এ বড় ভয়াবহ জিনিস অমল। কত তরতাজা ছেলের যে বিয়ের পরেই এমন করে বিনা কারণে অপঘাতে মৃত্যু হয়েছে, তার কোনো হিসেব নেই। তুমি এ কি করলে? অমল আধুনিক যুগের ছেলে, যদিও কাল রাতের সেই অদ্ভুত ঘটনাটার কথা ভেবে তার বুকের ভেতরটা একবার ছ্যাঁত করে উঠেছিল, তবুও সে মুখে জোর এনে হাসল। ওসব পুরনো দিনের কথা বাবা, আমি বিশ্বাস করি না। একটা মানুষের মরা পচে গিয়ে দুর্গন্ধ বেরোচ্ছিল,
তাকে কি ফেলে রাখা যায় নাকি? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার, আপনি নিশ্চিন্তে থাকুন। ভবতোষবাবু আর কথা বাড়ালেন না, কিন্তু তার কপালের ভাঁজ সারাদিন আর সরল না। দুপুরে অমলদের নিজস্ব পুকুরের জাল ফেলা টাটকা বড় কাতলা মাছের কালিয়া, গাওয়া ঘি, গরম ভাত আর নতুন গুড়ের পায়েস দিয়ে এলাহি আয়োজনের মধ্যে শ্বশুরমশাইকে আপ্যায়ন করা হলো। অমল অনেকবার অনুরোধ করেছিল রাতটা থেকে যাওয়ার জন্য, কিন্তু ভবতোষবাবু জানালেন জমি জমার একটা জরুরি দলিলের কাজের জন্য তাকে আজই ফিরতে হবে। খাওয়া দাওয়া সেরে পরন্ত বিকেলে গরুর গাড়িতে চড়ে তিনি নিজের গ্রামের দিকে রওনা দিলেন। দিন গড়িয়ে বিকেল হলো। শীতের ছোট দিন, খুব দ্রুতই সন্ধ্যার অন্ধকার আর কুয়াশা গ্রাস করে নেয় চারপাশ। মাঝরাত, নিস্তব্ধ গ্রাম। ঘোষাল বাড়ির বিশাল শোয়ার ঘরে টিমটিম করে জ্বলছে একটা হারিকেন। সারা দিনের ধকল আর দৌড়ঝাঁপে অমল ভীষণ ক্লান্ত। তবে সুধা আজ কয়েকদিন পর বাপের বাড়ি থেকে ফিরছে। লেপের ওমে সুধাকে নিজের বুকের কাছে জড়িয়ে ধরে শুয়ে আছে অমল। নতুন বিয়ে, সুধার শরীরের একটা মিষ্টি নিজস্ব গন্ধ আছে। তার চুলে মাখা জুঁই ফুলের তেলের সুবাস অমলের মনটাকে এক অদ্ভুত আনন্দের আবেশে ভরিয়ে দিচ্ছিল। সুধার নরম হাত দুটো অমলের গলা জড়িয়ে ধরে আছে। স্বামী স্ত্রীর একান্ত এই নিভৃত মুহূর্তে বাইরের পৃথিবীর সব কোলাহল যেন মিথ্যে হয়ে গেছে। কিন্তু সারা দিন প্রবল ক্লান্তিতে অমলের চোখের পাতা বুজে আসছিল। সে আস্তে করে সুধার কপালে একটা চুম্বন এঁকে দিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। হারিকেনের আলোটা একদম কমিয়ে দেওয়া হয়েছিল, যাতে ঘুম আসতে ব্যাঘাত না ঘটে। মাঝরাত। হঠাৎ অমলের আধো ঘুম আধো জাগরণের ঘোরে একটা অদ্ভুত অনুভূতি হলো। একটা কেমন যেন বুনো আষ্টে গন্ধ তার নাকের ফুটো দিয়ে ঢুকছে। অমল লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, সুধার মুখটা উল্টো দিকে। তবুও এই তীব্র গা গোলানো গন্ধটা লেপের মোটা তুলোর স্তর ভেদ করে সোজা তার ফুসফুসে আঘাত করছে। অমল বিরক্তি নিয়ে পাশ ফেরার চেষ্টা করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে স্পষ্ট টের পেল অন্ধকারে সুধা তার পিঠের ওপর হাত বুলিয়ে দিচ্ছে। প্রথমটায় অমলের মনে একটু শিহরণ জাগলেও পর মুহূর্তেই তার শরীরটা আড়ষ্ট হয়ে গেল। যে হাতটা তার পিঠের ওপর দিয়ে খুব ধীরে ধীরে সাপের মতো পিছলে নামছে, সেটা মোটেই সুধার সেই নরম উষ্ণ হাত নয়। হাতটা অস্বাভাবিক রকমের ঠান্ডা, যেন এক টুকরো বরফ কেউ তার মেরুদণ্ডের ওপর দিয়ে চালিয়ে দিচ্ছে। শুধু ঠান্ডা নয়, হাতটার চামড়া খসখসে, ঠিক যেন গাছের শুকনো ছাল বা পোড়া কাঠের মতো। অমলের বুকের ভেতর অকারণ আতঙ্কের একটা কালো ছায়া ঘনীভূত হতে লাগলো। তার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করলো। সেই আষ্টে গন্ধটা হঠাৎ করেই মিলিয়ে গেল, আর তার জায়গায় সারা ঘরে হু হু করে ছড়িয়ে পড়তে লাগলো সেই আগের দিন রাতের শ্মশানে পাওয়া গন্ধটা। পোড়া মাংস, সস্তা আলতা আর এক রাশ করা কাঁচা সিঁদুরের সেই দম বন্ধ করা বীভৎস গন্ধ। ভয়ে অমলের গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই কাঁপা কাঁপা হাতটা লেপের বাইরে বের করে
বিছানার পাশের ছোট টেবিলটা হাতড়ালো। হারিকেনের ঠান্ডা কাঁচটা ছুঁতেই সে দ্রুত হাতল ঘুরিয়ে আলোটা এক ধাক্কায় বাড়িয়ে দিল। হলুদ আলোয় সারা ঘরটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে উঠল। অমল দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। তার চোখের সামনে যা দেখল তাতে তার শরীরের রক্ত যেন নিমেষে বরফ হয়ে গেল। সে দেখল সুধা একদম বিছানার ও প্রান্তে, তার দিকে সম্পূর্ণ পেছন ফিরে আপাদ মস্তক নিজের লেপ মুড়ি দিয়ে গভীর নিশ্চিন্তে ঘুমে আচ্ছন্ন। তার শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে। সুধা তাকে ছুঁয়ে নেই, তার থেকে অন্তত 2 হাত দূরে শুয়ে আছে। অমলের চোখের তারা স্থির হয়ে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন হাতুড়ির মতো আছড়ে পড়ছে পাঁজরে। যদি সুধা ওদিকে পেছন ফিরে ঘুমিয়ে থাকে, তবে এতক্ষণ এই কনকনে শীতে আধো অন্ধকারে কে তার পিঠে ওই শক্ত খসখসে পোড়া হাতটা বুলিয়ে দিচ্ছিল? কে শুয়ে আছে তার লেবের নিচে? তার শরীরের প্রতিটি রোমকূপ যেন একসঙ্গে সজাগ হয়ে গেল। ভোরের প্রথম আলো জানলার ফাঁক দিয়ে ঘরে এসে পড়তেই রাতের সেই দম বন্ধ করা বিভীষিকা যেন কুয়াশার মতোই কোথায় মিলিয়ে গেল। অমল ধরফর করে বিছানায় উঠে বসল। সারা শরীর এক অদ্ভুত ক্লান্তি আর কপালে বিন্দু বিন্দু ঘাম। সে দ্রুত পাশে তাকালো। সুধা বিছানায় নেই। বুকটা ছ্যাঁত করে উঠলেও পর মুহূর্তেই বারান্দা থেকে ভেসে আসা পরিচিত চুড়ির রিনঠিন শব্দে সে ধাতস্থ হল। একটু পরে সুধা ঘরে ঢুকল। পরনে 8 পৌড়ে করে পরা তাঁতের শাড়ি, কপালে বড় লালটি, সিঁথিতে জলজল করছে কাঁচা সিঁদুর, হাতে ধোঁয়া ওঠা 1 কাপ গরম চা। সুধার মুখে এক স্নিগ্ধ স্বাভাবিক হাসি। অমল চায়ের কাপটা হাতে নিতে নিতে খুব সন্তর্পণে জিজ্ঞেস করল, কাল রাতে কাল রাতে তোমার ঠিকঠাক ঘুম হয়েছিল তো সুধা? অনেক রাত অবধি জেগেছিলে নাকি? সুধা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো অস্বাভাবিকতা নেই, একেবারে নিখাদ নববধূর উচ্ছ্বাস। কই না তো, তুমি তো কালকে ফিরেই অঘরে ঘুমিয়ে পড়লে। আমিও তোমার বুকে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। আমার তো একেবারে এক ঘুমে সকাল গো। অমল স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তাহলে কাল রাতে দেখা ওই হাড়হিম করার দৃশ্যটা তার নিছকই মনের ভুল বা কোনো দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়। শ্মশানের ওই পরিবেশ আর শ্বশুরমশাইয়ের বলা কথাগুলোই হয়তো তার অবচেতন মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। অমল জুট মিলে হিসাব নিকাশের কাজ করে, বড় হিসাব রক্ষক সে। দ্রুত চা শেষ করে কুয়োতলা থেকে স্নান সেরে সে অফিসের জামাকাপড় পরে নিল। আজ জুট মিলের মালিকের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়ার এলাহি আয়োজন করা হয়েছে, তাই সুধাকে আজ আর অমলের জন্য দুপুরে রান্নার ঝক্কি পোহাতে হবে না। বেরোনোর আগে সুধাকে কাছে টেনে তার চন্দন মাখা প্রশস্ত কপালে একটা গভীর চুমু এঁকে দিল অমল। তারপর সাইকেলটা নিয়ে উঠোন পেরিয়ে বেরিয়ে গেল জুট মিলের উদ্দেশ্যে। শীতের সকাল গড়িয়ে দুপুর নামল। ঘোষালদের পেল্লায় বাড়িটা আজ একেবারে ফাঁকা। শ্বশুর শাশুড়ি আর ঠাকুমা তীর্থে গেছে। একা বাড়িতে নতুন বউ সুধার আজ তেমন কোনো কাজ নেই। নিজের জন্যই সামান্য চাল আর ডাল সেদ্ধ করে একটু বেলায় উনুনে চাপিয়ে নিলেই চলবে।
সময় কাটানোর জন্য সুধা ঠিক করল বাড়ির চারপাশটা আজ একটু ঘুরে দেখবে। সদর দরজাটা ভালো করে খিল তুলে দিয়ে সে বাড়ির পেছনের দিকের অংশে গিয়ে দাঁড়ালো। জায়গাটা বেশ বড়, কিন্তু অযত্নে আগাছা আর ঝোপঝাড়ে ভরে এক প্রকার জঙ্গলের মতো হয়ে আছে। কয়েকটা পুরনো আম আর কাঁঠাল গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। শীতের দুপুরের রোদ ওই ঘন পাতার ছাউনি ভেদ করে খুব একটা মাটিতে পৌঁছতে পারে না, তাই জায়গাটা স্যাঁতস্যাঁতে আর কেমন যেন ছমছমে। সুধার মনে হলো ওই ফাঁকা জমিটার একপাশে তুলসী বা কয়েকটা ফুলের গাছ লাগালে জায়গাটা বেশ পরিষ্কার হবে। গাছ লাগানোর জায়গাটা ভালো করে খুঁটিয়ে দেখার জন্য সে আরও দুপা এগিয়ে গেল। হঠাৎ করেই চারপাশের নিস্তব্ধতা যেন কয়েক গুণ বেড়ে গেল। পাখিদের ডাক বা শুকনো পাতা ওড়ার শব্দটুকু যেন জাদুর মতো থেমে গেছে। আর ঠিক তখনই সুধার নাকে এলো সেই গন্ধটা, একটা তীব্র পচা বুনো আষ্টে গন্ধ। মনে হচ্ছে যেন আশেপাশেই কোথাও পচা মাছ বা মাংস পড়ে আছে। সুধা নাক কুঁচকে ওড়না দিয়ে মুখ ঢাকল। হঠাৎ তার মাথার উপরের একটা পুরনো কাঁঠাল গাছের বেশ মোটা একটা ডাল সজোরে কেঁপে উঠল। পাতাগুলো এমনভাবে খসখস করে উঠল যেন ভারী কিছু একটা ওই ডালের উপর দিয়ে দ্রুত নেমে গেল। অথচ আজ বাতাসে একটুও টান নেই, চারপাশ একেবারে নিথর। সুধার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধড়ফড় করে উঠল। সে ঘাড় ঘুরিয়ে সাবধানে গাছটার গোড়ার দিকে তাকাতেই তার রক্ত জল হয়ে এলো। বড় গাছটার চওড়া গুঁড়ির ঠিক পেছন দিক থেকে উঁকি মারছে একটা কাপড়ের অংশ। সুধা স্পষ্ট দেখতে পেল সেটা একটা টকটকে লাল বেনারসি শাড়ির আঁচল। পুরনো ধুলো মাখা আঁচলটায় সোনালি জরির কাজ করা। কেউ একজন শাড়ি পরে চুপচাপ গুড়ির আড়ালে দাঁড়িয়ে আছে। ভয়ে সুধার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তবু একটা অদ্ভুত ঘোরের বসে সে যেন মন্ত্রমুগ্ধের মতো দুপা এগিয়ে গেল ওই শাড়ির আঁচলটার দিকে। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা তীক্ষ্ণ কর্কশ বিড়ালের ডাকে সুধার সম্বিত ফিরে এলো। সে চমকে পেছনে তাকাতেই দেখল তাদের বাড়ির পোষা হুলো বিড়ালটা একটা বড় ইঁদুরকে তাড়া করেছে। রান্নাঘরের দিক থেকে ছুটে বেরিয়ে গেল। বুকের ধুকপুকানিটা একটু শান্ত হলে সুধা আবার সেই গাছের গুঁড়ির দিকে ঘাড় ঘোরাল। কিন্তু না, সেখানে কেউ নেই। কোনো লাল বেনারসি শাড়ি নেই, কোনো আঁচল নেই, শুধু কয়েকটা শুকনো পাতা পড়ে আছে স্যাঁতস্যাঁতে মাটিতে। সুধার গাটা ছমছম করে উঠল। শীতের দুপুর হলেও তার কপালে ঘাম জমেছে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে এলো। শীতের ছোট দিন দ্রুত ফুরিয়ে এলো। গ্রামের পথে তখন জমাট কুয়াশা আর নিকষ অন্ধকার নেমেছে। সাইকেলের ডায়নামোর টিমটিমে আলোয় এবড়ো খেবড়ো পথ পেরিয়ে অমল যখন বাড়ির উঠোনে এসে নামল, চারপাশ নিঝুম। অমল সাইকেলটা উঠোনের একপাশে দাঁড় করিয়ে বারান্দায় উঠল। রোজ এই সময় বারান্দায় একটা হারিকেন জ্বলতে থাকে, কিন্তু আজ সেখানে ঘুটঘুটে অন্ধকার। সুধা, ও সুধা, আরে কোথায় গেলে গো? সারা শব্দ দাও। অমল ডাক দিল, কোনো সাড়া নেই।
সে অন্ধকারে হাতড়ে হাতড়ে তাদের শোয়ার ঘরের দরজার কাছে গেল। দরজাটায় ধাক্কা দিতেই বুঝল দরজাটা ভেতর থেকে শক্ত করে খিল দেওয়া। সুধা, আরে দরজা খোলো, কি করছো? অমল জোরে জোরে কড়া নাড়তে শুরু করলো। আয় সুধা। টানা কয়েক মিনিট ধাক্কা দেওয়ার পর ভেতর থেকে একটা টু শব্দ এলো না। অমলের মনে এবার একটা অদ্ভুত অস্বস্তি দানা বাঁধতে শুরু করলো। ঠিক তখনই তার কান খাড়া হয়ে গেল। ঘরের ভেতর থেকে নয়, শব্দটা আসছে একেবারে অন্য দিক থেকে। কচমচ করে কিছু চিবানোর শব্দ, আর তার সাথে একটা অস্ফুট গোঙানি। অমল ঘাড় ঘুরিয়ে তাকালো। বিশাল বারান্দার এক কোণে যেখানে মাটির বড় উনুনটা রাখা আছে, ঠিক সেই জায়গাটা একেবারে অন্ধকার। কিন্তু ওই অন্ধকারের ভেতরেও একটা আবছা অবয়ব সে দেখতে পেল। কেউ একজন উনুনের ঠিক সামনে হাঁটু মুড়ে উবু হয়ে বসে আছে। বুকটা ঢেপ ঢেপ করতে লাগলো অমলের। সে পা টিপে টিপে অত্যন্ত সন্তর্পণে সেই অন্ধকার কোণটার দিকে এগিয়ে গেল। কাছে যেতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে আটকে গেল। সে দেখল সুধা সেখানে বসে আছে, কিন্তু কিন্তু এ কি বিভৎস দৃশ্য! দুপুরবেলা নিভে যাওয়া উনুনের ভেতর থেকে সুধা দুহাত দিয়ে মুঠো মুঠো কালো পোড়া কাঠকয়লা আর ছাই তুলে পাগলের মতো নিজের মুখের ভেতর পুড়ছে আর গপ গপ করে গিলছে। তার দুই গাল, চিবুক আর গলা বেয়ে কালো ছাইয়ের আস্তরণ নেমেছে। সেই সাথে চারপাশটা ভরে উঠেছে গত রাতের সেই হাড় হিম করা পোড়া মাংস আর কাঁচা সিঁদুরের তীব্র দুর্গন্ধে। সুধা, সুধা, এ কি করছো তুমি? কি খাচ্ছ তুমি সুধা? অমল আতঙ্কে ছিটকে কয়েক পা পিছিয়ে গেল। অমলের গলার আওয়াজ পেয়ে সুধা কয়লা চিবানো থামালো। তারপর খুব ধীরে ধীরে ঘাড়ের হাড় মড় মড় শব্দ করে সে অমলের দিকে মাথা ঘোরালো। সুধার মুখটা দেখে অমলের শরীরের সমস্ত রক্ত যেন নিমেষে জমাট বেঁধে গেল। সুধার চোখের মনি বলতে কিছু নেই, শুধু শুধু দুটো চোখ সম্পূর্ণ সাদা। কেউ যেন উল্টে দিয়েছে। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে কালো ছাই মেশানো লালা। অন্ধকার পুড়ে সুধা কথা বলে উঠল, কিন্তু সে গলা সুধার নয়। দুটো আলাদা গলার স্বর। একটা সুধার স্বাভাবিক গলা, আর তার সাথে মিশে আছে আরেকটা অচেনা তীক্ষ্ণ কান ফাটানো মেয়েলি স্বর। সেই স্বর সারা বারান্দায় যেন ছড়িয়ে পড়ল। বড় জ্বলছে গো, আমার ভিতরটা বড্ড জ্বলছে। অমল, তুমি এসেছ, এবার আমার জ্বলন কমবে। কথাটা শেষ করে সুধা একটা বিভৎস অমানসিক হাসি হাসতে শুরু করল। অমলের আর কিছু শোনার বা বোঝার ক্ষমতা রইল না। শ্বশুরের বলা কথাগুলো এবার তার কানের কাছে বাজতে শুরু করেছে। শ্মশানের অতৃপ্ত আত্মা, নতুন বরের শরীরের গন্ধ, অপঘাতে মৃত্যু। অমল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিজের স্ত্রীর ওই অমানসিক রূপ দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুটে উঠোনে নেমে সাইকেলটা তুলে নিল। এক লাফে সিটে উঠে উন্মাদের মতো প্যাডেল মারতে শুরু করল। পেছনে সেই অন্ধকার বাড়ি থেকে
তখনও ভেসে আসছে সেই অট্ট হাসি। কনকনে উত্তরের হাওয়া অমলের গাল মুখ চিড়ে দিচ্ছে। চারপাশের কুয়াশায় সে 10 হাত দূরের জিনিসও দেখতে পাচ্ছে না। তবু তার সাইকেলের চাকা থামল না। ভূতগ্রস্তের মতো সে গ্রামের পর গ্রাম পেরিয়ে চলল। শিবপুর গ্রামে তার শ্বশুরমশাইয়ের বাড়ির দরজায় যখন সে আছড়ে পড়ল, রাত তখন প্রায় 8টা। শীতের গ্রামের 8টা মানে মাঝরাত। চারিদিক একেবারে নিঝুম। অমলের ক্রমাগত ধাক্কায় দরজা খুলে দিলেন স্বয়ং ভবতোষ বাবু। উস্কো খুস্কো চুল, পরনের অফিসের জামা। শীতে আর আতঙ্কে ঠকঠক করে কাঁপতে থাকা জামাইকে দেখে তিনি চমকে উঠলেন। অমল প্রায় টলতে টলতে ঘরের ভেতর ঢুকে একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। কি হয়েছে? এমন করছো কেন বাবা? কোনো ভবতোষ বাবু দ্রুত 1 গ্লাস জল এগিয়ে দিলেন। জলটা এক নিঃশ্বাসে খেয়ে অমল হাঁপাতে হাঁপাতে যা বিবরণ দিল তা শুনে ভবতোষ বাবুর চোখের মনে স্থির হয়ে গেল। তার কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ল। আমি তো আগেই বলেছিলাম অমল, নতুন বউয়ের নতুন বরের গায়ে কাঁচা হলুদের গন্ধ থাকে। আর ওই শ্মশান থেকে তুমি সাংঘাতিক কিছু একটা ঘাড়ে করে নিয়ে এসেছো সেদিন, সেটা এখন আমার মেয়ের পবিত্র শরীরের ভেতর আশ্রয় নিয়েছে। এখন আফসোস করে লাভ নেই। এখন কি হবে বাবা? সুধাকে বাঁচানোর কি কোনো উপায় নেই? ভবতোষ বাবু শক্ত মুখে উঠে দাঁড়ালেন। একটা মোটা চাদর গায়ে জড়াতে জড়াতে দৃঢ় স্বরে বললেন, উপায় একটাই আছে। আমাদের এক্ষুনি তারাপদ গুণিনের কাছে যেতে হবে। এ তল্লাটের সবচেয়ে বড় ওঝা সে। এই অশুভ ছায়ার হাত থেকে একমাত্র তিনি আমাদের উদ্ধার করতে পারেন। ওঠো, আর এক মুহূর্ত দেরি করা চলবে না। তারা দুজনেই যখন দরজার দিকে এগোচ্ছেন ঠিক তখনই ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন অমলের শাশুড়িমা, হাতে একটা প্রদীপ। অমলকে এই অবস্থায় দেখে তিনি অবাক হয়ে বললেন, কি গো জামাই, এত রাতে তোমরা এমন ভূতের মতো ছুটে এলে কেন? তোমরা না খেয়ে দেই বা এই হাড় কাঁপানো শীতে কোথায় চললে? ভবতোষ বাবু স্ত্রীকে আসল কথা বলে ভয় পাওয়াতে চাইলেন না। তিনি দরজার দিকে এগোতে এগোতেই সংক্ষিপ্ত সুরে বললেন, জমির একটা বড় গন্ডগোল পেকেছে গো, তাই জামাইকে নিয়ে একটু জমিদারের ওই নায়েবের বাড়িতে যাচ্ছি। ফিরতে রাত হবে, তুমি খেয়ে নিয়ে খিল তুলে শুয়ে পড়ো। কোনো উত্তরের অপেক্ষা না করেই তিনি অমলের হাত ধরে টানতে টানতে সেই জমাট কুয়াশা আর অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়লেন। অমলের মনে তখন একটাই চিন্তা, তার সুধা কি আর কখনো আগের মতো স্বাভাবিক হবে, নাকি ওই পোড়া গন্ধ আর সাদা চোখের অতলে সে চিরকালের মতো হারিয়ে গেছে। ঘুটঘুটে অন্ধকার আর জমাট কুয়াশায় মোড়া শীতের রাত। নিশুতি গ্রাম যেন এক মৃত পুরীর মতো স্তব্ধ। সেই অমানিসার বুক চিরে শিবপুর থেকে সাইকেলে আর গরুর গাড়ি করে যখন অমল ভবতোষবাবু এবং তারাপদ গুণিন ঘোষাল বাড়িতে এসে পৌঁছালেন, রাত তখন 2:30 পেরিয়েছে। তারাপদ গুণিনের চেহারাটা যেমন দীর্ঘ তেমনই রুক্ষ। পরনে হাঁটু ঝুল খাটো ধুতি, গায়ে একটা লাল রঙের চাদর জড়ানো, আর গলায় রুদ্রাক্ষের ভারী মালা। তার চোখ দুটো
অন্ধকারেও যেন বেড়ালের মতো জল করছে। হাতে একটা শক্ত পিতল বাঁধানো লাঠি, আর কাঁধে একটা ঝোলা। বাড়ির সদর দরজা খোলাই ছিল, যেমনটা অমল ফেলে গিয়েছিল। উঠোনে পা রেখে তারাপদ গুণিন হঠাৎ থমকে দাঁড়ালেন। ডান হাত তুলে পেছনের দুজনকে ইশারায় চুপ করতে বললেন। চারপাশের নিস্তব্ধতা এতটাই প্রকট যে বাতাসের একটা ফিসফিসানিও যেন কানে তালা ধরিয়ে দিচ্ছে। তারাপদ গুণিন চোখ বন্ধ করে গভীর শ্বাস টানলেন। তারপর ঝোলা থেকে এক মুঠো লালচে ধুলো বা শেকড় বাকড়ের গুঁড়ো বের করে বিড় করে কি সব অদ্ভুত মন্ত্র পড়তে পড়তে চারপাশের বাতাসে ছিটিয়ে দিলেন। ধুলোগুলো বাতাসে মিশতেই গুণিন ঠিক কোনো শিকারী কুকুরের মতো বাতাস শুঁকতে শুরু করলেন। তার ভৌরু কুঁচকে গেল। বাড়িতে তো কেউ নেই। তারাপদ গুণিনের গলাটা খাদের মতো গম্ভীর। তবে গন্ধটা আসছে পোড়া মাংস আর সিঁদুরের। ওটা ওই বাড়ির পেছন দিক থেকে আসছে। চলো, ওইদিকে চলো। অমলের হাতে একটা টিমটিমে হারিকেন। তার আলোতেই তিনজনের সন্তর্পণে বাড়ির পেছনের দিকে সেই জঙ্গলি আগাছায় ভরা বাগানটার দিকে এগিয়ে গেলেন। কয়েক পা এগোতেই অমল হঠাৎ থমকে দাঁড়ালো। হারিকেনের আলোটা গিয়ে পড়েছে অনেক পুরনো বিশাল সেই কাঁঠাল গাছটার উপর। আলোটা পড়তেই যে দৃশ্য তাদের চোখের সামনে ফুটে উঠল, তাতে ভবতোষবাবু অস্ফুট আর্তনাদ করে উঠলেন। আর অমলের মনে হল তার হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে গেছে। কাঁঠাল গাছটার একটা খুব মোটা ডাল থেকে কেউ একজন সম্পূর্ণ উল্টো হয়ে ঝুলে আছে। সুধা। তার দুপা ডালের সাথে আষ্টে পৃষ্ঠে জড়ানো। হাত দুটো দিয়ে সে গাছের মোটা গুঁড়িটাকে সাপের মতো আঁকড়ে ধরে আছে। মাথার এক রাশ কালো চুল মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে ঝুলছে, আর মুখটা অদ্ভুত অস্বাভাবিক ভঙ্গিতে ঘাড়ের কাছে বেঁকে আছে। পরনের শাড়িটা অবিন্যস্ত। তারাপদ গুণিন এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝোলা থেকে একটা ছোট মাটির ভাঁড় বের করলেন। ভেতরে থাকা মন্ত্রপুত জল বিড় করে মন্ত্র পড়তে পড়তে সজোরে ছিটিয়ে দিলেন সুধার দিকে। জলটা গায়ে লাগতেই সুধার শরীরটা যেন ছ্যাঁকা খেয়ে উঠল। ঘাড়ের হাড় মরমর করে একটা বীভৎস আওয়াজ তুলে সে মাথাটা ঘোরালো নিচের দিকে। হারিকেনের আলোয় তার মুখটা দেখে অমল শিউরে উঠল। সুধার সেই সুন্দর মুখ আর নেই। মুখের চামড়া ছাইয়ের মতো ফ্যাকাশে আর ফ্যাক ফ্যাক করছে। গালের উপর দিয়ে কালো বিষাক্ত শিরা উপশিরাগুলো জালের মতো ফুলে উঠেছে। আর চোখ দুটো মনিহীন সম্পূর্ণ সাদা দুটো চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে গুণিনের দিকে। কে তুই? কোথা থেকে এসেছিস? তারাপদ গুণিনের গলা মেঘের গর্জনের মতো ফেটে পড়ল। সুধার গলা দিয়ে একটা ঘরে দৈত্য স্বর বেরিয়ে এলো, যেন পাতাল থেকে কেউ কথা বলছে। বলবি না? ঠিক আছে, দেখাচ্ছি মজা।
এই শয়তান পিশাচিনীকে আজ আমি শিকড় শুদ্ধ উপড়ে ফেলব। তিনি অমলের দিকে ফিরে বললেন, বাবাজি, তোমাদের বাড়ির তুলসী মন্দিরটা কোন দিকে? এক্ষুনি সেখানে চলো। অমল কাঁপা কাঁপা হাতে হারিকেন ধরে তাদের নিয়ে এলো উঠোনের পূব দিকে, যেখানে বাঁধানো বেদির ওপর তুলসী গাছ রাখা। এখানে যজ্ঞের আয়োজন করতে হবে এখনই। বাড়িতে শুকনো কাঠ আছে, নিয়ে এসো যাও। আর লাগবে হলুদ, সর্ষে আর তেল। আগে হ্যাঁ আছে। অমল আর ভবতোষ বাবু মিলে দ্রুত বাড়ির ভেতর থেকে কাঠ আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলেন। তুলসী তলার সামনে কাঠ সাজিয়ে যজ্ঞের আগুন জ্বালানো হলো। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ঘি কোথায়? আগে ঘরে তো ঘি নেই গুণিন মশাই, শেষ হয়ে গেছে। ঘি ছাড়া এই যজ্ঞ পূর্ণ হবে না। এক্ষুনি নিয়ে এসো কোথাও থেকে, যাও। অমল জানত এই মাঝরাতে একমাত্র ঘোষদের বাড়িতে, যাদের বড় গোয়াল আছে, সেখানে ঘি পাওয়া যেতে পারে। সে যাওয়ার জন্য পা বাড়াতেই গুণিন তাকে থামালেন। দাঁড়াও, আজ ঘোর অমাবস্যা। এই অমানিশার রাতে ওই পিশাচিনী চরম শক্তিশালী। তুমি একা গেলেও তোমায় ছেড়ে দেবে না। গুণিন ঝোলা থেকে একটা কালো শেকড় আর লাল সুতো বের করে মন্ত্র পড়ে অমলের ডান হাতে শক্ত করে বেঁধে দিলেন। এটা হলো গাত্রবন্ধন। এই শেকড়টা মুঠো করে ধরে রাখবে। কোনো অবস্থাতেই যেন হাত ছাড়া না হয়। ওটা হাত ছাড়া হলেই ওই শয়তান তোমার উপর আঘাত হানবে। আর শোনো বাবাজি, তোমার ভাগ্য খুব ভালো যে তুমি ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে। আর যদি তুমি তোমার ওই স্ত্রীর সাথে এক বিছানায় রাত কাটাতে, তবে কাল সকালে তোমার মৃতদেহ এই উঠোনেই পড়ে থাকতো। কথাটা শুনেই অমলের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে শ্বশুরমশাইকে গুণিনের কাছে সাবধানে থাকতে বলে অন্ধকারের মধ্যে ঘোষেদের বাড়ির দিকে দৌড় লাগাল। রাস্তা জনমানবহীন। ঘন কুয়াশায় হাত দুয়েক দূরের জিনিসও দেখা যাচ্ছে না। অমল ডান হাতের শেকড়টা প্রাণপণে আঁকড়ে ধরে দৌড়াচ্ছে। হঠাৎ তার মনে হলো তার ঠিক পেছন পেছন কেউ একজন দৌড়াচ্ছে। সে স্পষ্ট শুনতে পেল শুকনো পাতার উপর চটচট করে কারো পা ফেলার আওয়াজ। ঘাড়ের কাছে একটা বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস সে অনুভব করতে পারল। কিন্তু গুণিনের বারণ ছিল, তাই সে পেছন ফিরে তাকালো না। শেকড়টা আরো শক্ত করে চেপে ধরে সে ঘোষেদের বাড়িতে পৌঁছে গেল। হরেন জেঠু, হরেন জেঠু বাড়িতে আছেন? অনেক ডাকাডাকির পর ঘোষেদের ছোট ছেলে দরজাটা খুলে দিল। হরেন জেঠু। অবস্থা বেগতিক বুঝে সে এক বাটি গাওয়া ঘি অমলকে দিয়ে দিল। ফেরার পথেও অমলের মনে হলো সেই অদৃশ্য ছায়াটা তার পিছু নিয়েছে, কিন্তু গাত্রবন্ধনের কারণে তার কোনো ক্ষতি করতে পারল না। অমল ফিরে আসতেই যজ্ঞের আসল কাজ শুরু হলো। গুণিন মন্ত্র পড়ছে আর আগুনে ঘি আর সর্ষে আহুতি দিচ্ছে। আগুনের লেলিহান শিখা অনেক উঁচুতে উঠেছে, আর তার সাথে পোড়া সর্ষের ঝাঁঝালো ধোঁয়ায় চারপাশ ভরে গেছে। আধ ঘন্টা ধরে চলল এই ভয়াবহ তান্ত্রিক ক্রিয়া। হঠাৎ গুণিন আগুনের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর গর্জন করে উঠলেন। আয় আয়, এখানে আয়, এখানে আয় পিশাচিনী আয়। এতক্ষণের এই হাঁক ডাক, আগুনের আলো আর ধোঁয়ায় আশেপাশের কয়েকটা বাড়ির মানুষজন ততক্ষণে জেগে গেছে। নিবারণ কাকা, হারাধন, পচা আর ফটকে লণ্ঠন হাতে ঘোষাল বাড়ির সদর দরজার কাছে এসে জড়ো হয়েছে, কিন্তু ভেতরে ঢুকতে সাহস পাচ্ছে না। ঠিক তখনই বাড়ির পেছনের দিক থেকে সেই অন্ধকার বাগান থেকে
একটা শুকনো পাতা মারিয়ে আসার শব্দ শোনা গেল। উপস্থিত গ্রামবাসীরা আর অমলরা যা দেখল তাতে তাদের ধমনীতে রক্ত চলাচল যেন থেমে গেল। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসছে সুধা, কিন্তু সে দুপায়ে হাঁটছে না। শরীরটা অদ্ভুতভাবে ধনুকের মতো উল্টো দিকে বাঁকানো। আর সে 4 হাত পায়ের উপর ভর করে একটা মাকড়সা বা সরীসৃপের মতো দ্রুত গতিতে এগিয়ে আসছে যজ্ঞের আগুনের দিকে। তার গলা দিয়ে একটা ভয়ঙ্কর জান্তব ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে। চোখ দুটো সেই একই রকম সাদা, আর মুখটা হিংস্রতায় বিকৃত। আগুনের 10 হাত দূরে এসে সে থমকে দাঁড়ালো। গুনিন লাঠি ঠুকে আবার জিজ্ঞেস করলেন, বল বল, কে তুই? কোথা থেকে এসেছিস? সুধা তার ওই বিভৎস উল্টো হওয়া অবস্থাতেই মাথাটা সাপের মতো দুলিয়ে বলল, গুনিন তার ঝোলা থেকে ধুতুরা ফলের বীজ আর একটা অদ্ভুত হাড়ের গুঁড়ো নিয়ে একসাথে সজোরে ছুঁড়ে দিলে যজ্ঞের আগুনে। আগুনটা হঠাৎ করেই নীলচে সবুজ আকার ধারণ করল, আর একটা কড়া ধোঁয়া সুধার দিকে ধেয়ে গেল। ধোঁয়াটা গায়ে লাগতেই তীক্ষ্ণ কান ফাটানো গলায় আর্তনাদ করে উঠল সে। বলছি চারপাশের সবাই রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে আছে। সুধার গলা দিয়ে এবার সেই মেয়েলি করুণ অথচ ভয়ঙ্কর স্বরটা বেরিয়ে এলো, বিনোদিনী, 2 বছর আগে ওই নদীর ধারে শ্মশানে যে চুল্লিটা আছে, আমি সেখানে পড়েছিলাম, কিন্তু আমি আত্মহত্যা করিনি। ফুলশয্যার রাতে পণের টাকা নিয়ে আমার স্বামী আর শাশুড়ি আমাকে ওখানে নিয়ে গিয়ে আমার মুখ চেপে ধরে গায়ে কেরোসিন তেল ঢেলে আমাকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। ছেলের আবার বিয়ে দেবে, আবার পণ পাবে, সেই লোভে আমি ফুলশয্যার রাতে এক বুক স্বপ্ন আর ভালোবাসা পাওয়ার আশা নিয়েই আগুনে পুড়ে ছাই হয়েছিলাম। বিনোদিনীর আত্মা অমলের দিকে তাকিয়ে বলল, আমি শ্মশানেই পড়েছিলাম, কিন্তু কাল রাতে তুমি যখন দীর্ঘশ্বাস ফেলে আমার জন্য কষ্ট দেখালে, তোমার ভেতরের ওই নতুন প্রেমের উষ্ণতা আমি আর এড়াতে পারলাম না। তোমার ওই একটুখানি মায়াই আমাকে তোমার সাথে টেনে এনেছে। আমি তোমার বউকে মারতে আসিনি অমল, আমি শুধু তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছিলাম। আমার না পাওয়া বাসর রাতটা একবারের জন্য অন্তত অনুভব করতে এসেছিলাম। এটা কোনোভাবেই সম্ভব নয়। তুই মৃত, অমল জীবিত। অমল শুধুমাত্র সুধার স্বামী, সে অন্য কোনো অশরীরী নারীর সাথে আসক্ত হতে পারবে না। এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। তাহলে আমি কাউকে সুখ পেতে দেব না। আমি সুধাকে মেরে ফেলবো, ওর শরীরটাকে এই শ্মশানের চুল্লির মতোই পুড়িয়ে শেষ করে ফেলবো। তুই কিচ্ছু করতে পারবি না শয়তান। তারাপদ গুনিন এবার রুদ্র মূর্তি ধারণ করলেন। তিনি তার ঝোলা থেকে একটা পুরনো কালো কাঁচের বোতল বের করে উঁচু করে ধরলেন। তোকে আমি এই মন্ত্রপুত বোতলে বন্দি করব, আর তারপর এই বোতল এমন মাটির নিচে পুঁতে দেব যেখানে কোনোদিন সূর্যের আলো পৌঁছায়নি। অনন্তকাল তুই ওই অন্ধকারে পচে মরবি। হঠাৎ সুধার গলা চিড়ে এক হৃদয় বিদারক কান্নার আওয়াজ বেরিয়ে এলো। সে ডুকরে কেঁদে উঠে অমলের দিকে তাকালো।
তার সাদা মণিহীন চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, আর সেই জলের রং কালো। আমি চলে যাব, সত্যি বলছি, আমি চিরকালের মতো চলে যাব, কিন্তু তার আগে শুধু একবার আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে ওই বিছানায় একটু ঘুমাতে দাও। আমার বড় স্বাদ ছিল জানো। আমি শুধু জানতে চাই, বাসর রাতে একটা স্বামীর বুকের ওম কেমন হয়, সেটা আমি শুধু একবারের জন্য অনুভব করতে চাই। তারপর আমি আর কোনোদিন আসবো না। তোমার বউকে ছেড়ে আমি অনন্ত লোকে মিলিয়ে যাব। অমল এক চরম মানসিক দ্বন্দ্ব আর ভয়াবহতার মধ্যে গিয়ে পড়ল। তার বুকের ভেতরটা এক অভাগী মেয়ের শোকে হু হু করে কাঁদছে ঠিকই, কিন্তু তার সামনে বসে থাকা সুধার শরীরটার দিকে তাকালেই বুকের রক্ত জল হয়ে যাচ্ছে। সুধার চোখ দুটো উল্টানো, মুখ দিয়ে কালো লালা ঝরছে, আর পুরো শরীর থেকে গলিত পোড়া মাংস আর ছাইয়ের একটা গা গোলানো দুর্গন্ধ বেরোচ্ছে। এই চরম বিভৎস রূপকে বুকে জড়িয়ে ধরা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু অমল এও জানে তার নিজের স্ত্রীকে বাঁচাতে হলে এবং একটা অতৃপ্ত হতভাগ্য আত্মাকে মুক্তি দিতে হলে তাকে আজ এই চরম মৃত্যু ভয়কে জয় করতেই হবে। তারাপদ গুণিন এবার কঠোর অথচ কিছুটা আপোষ করা গলায় গর্জে উঠলেন। পুরো রাত নয়, তুই মৃত আরও জীবিত। জীবিত মানুষের সাথে এক বিছানায় রাত কাটানোর কোনো অধিকার তোর নেই। আমি তোকে কিছুটা সময় দিতে পারি। অমলের বুকে তুই কিছুক্ষণ থাকতে পারিস, ততক্ষণে আমি আমার এই যজ্ঞের কাজগুলো মিটিয়ে নেব। বল বল, তুই কি রাজি, নাকি তোকে ওই বোতলে বন্দি করব চিরকালের জন্য? সুধা কিছুক্ষণ মাথা নিচু করে থম মেরে রইল। তারপর খুব ধীরে ধীরে মাথা নেড়ে এক অস্ফুট গোঙানির মতো গলায় বলল, ঠিক আছে, আমি রাজি। গুণিন আর এক মুহূর্ত নষ্ট করল না। তিনি আবার যজ্ঞের বেদির সামনে বসে পড়লেন। তার চোখ দুটো বন্ধ, কপালে ঘামের বিন্দু। তিনি তীব্র স্বরে মন্ত্র পড়তে শুরু করলেন আর আগুনে লেলিহান শিখায় ঘৃতাহুতি দিতে লাগলেন। মন্ত্রের আওয়াজ, আগুনের চরচর শব্দ আর ধোঁয়ায় চারপাশটা এক অদ্ভুত অলৌকিক ঘোড়াটুপি বন্দী হয়ে গেল। কিছুক্ষণ পর গুণিন চোখ না খুলেই অমলকে ইশারা করলেন সুধার কাছে যাওয়ার জন্য। অমলের হাত পা ঠান্ডায় জমে আসছিল, কিন্তু সে নিজের সমস্ত সাহস এক জায়গায় জড়ো করল। ভবতোষ বাবুর দিকে একবার তাকিয়ে সে ধীর পায়ে এগিয়ে গেল উবু হয়ে বসে থাকা সেই বিভৎস্বরূপী সুধার দিকে। সুধার গা থেকে ভুর ভুর করে বেরোচ্ছে জ্বলন্ত চিতার সেই উৎকট গন্ধ। অমল চোখ বুজে নিজের মৃত্যু ভয়কে একপাশে সরিয়ে রেখে দু হাত বাড়িয়ে সেই পিশাচিনী রূপী সুধাকে শক্ত করে নিজের বুকের কাছে টেনে নিল। সুধাকে বুকে জড়িয়ে ধরা মাত্রই অমলের মনে হল সে যেন এক জ্বলন্ত কয়লার স্তূপকে জড়িয়ে ধরেছে। সুধার শরীরটা চুল্লির মতো গনগনে গরম। অমলের মনে হতে লাগলো তার নিজের বুকের চামড়া যেন ঝলসে যাচ্ছে, গলে যাচ্ছে হাড় মাংস। যন্ত্রণায় তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, তবু সে সুধাকে ছাড়ল না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে বিনোদিনীর আত্মাকে উদ্দেশ্য করে কান্না ভেজা গলায় বলে উঠল, তুমি 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 একা নও বিনোদিনী। আজ থেকে এই ভালোবাসাটায় তোমারও অধিকার রইল। কথাটা বলা মাত্রই এক অভাবনীয় ঘটনা ঘটল।
সুধার গলা চিড়ে এক তীক্ষ্ণ আকাশ ফাটানো হৃদয় বিদারক কান্নার আওয়াজ সারা বাড়িতে কমে উঠল। সেই কান্নায় মিশেছিল মুক্তির আনন্দ আর না পাওয়া প্রেমের চরম তৃপ্তি। আর তারপর সব শান্ত। ধীরে ধীরে যজ্ঞের আগুনটা নিস্তেজ হয়ে এলো। চারপাশের বাতাস থেকে সেই পোড়া মাংসের দুর্গন্ধটা ম্যাজিকের মতো মিলিয়ে গিয়ে একটা স্নিগ্ধ শীতল হাওয়া বইতে শুরু করল। অমল চোখ খুলে দেখল সুধা তার বুকে মাথা রেখে একেবারে শান্তভাবে ঘুমোচ্ছে। তার শরীরে আর কোনো উত্তাপ নেই। ছাইয়ের রং আর কালো শিরাগুলো মুখ থেকে মিলিয়ে গিয়ে সুধার নিজস্ব লাবণ্য ফিরে এসেছে। বন্ধ চোখের কোণ থেকে এক ফোঁটা মুক্তোর মতো জল গড়িয়ে পড়ছে। সে সম্পূর্ণ অচেতন অবস্থায় তার স্বামীর বুকে নিশ্চিন্তে পড়ে রয়েছে। সুধা, সুধা, মায়ের ভবতোষবাবু দৌড়ে এসে মেয়েকে আগলে ধরলেন। অমল অঝরে কাঁদতে কাঁদতে তারাপদ গুনিনের পায়ের কাছে বসে পড়ল। আপনাকে আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো গুনিন মশাই। আপনি আপনি আজ শুধু আমার স্ত্রীকে নয়, আমাকেও নতুন জীবন দিলেন। গুনিন স্মিত হেসে অমলের কাঁধে হাত রাখলেন। ধন্যবাদ আমাকে নয়, নিজের সাহসকে দাও। ওই জ্বলন্ত অঙ্গারকে বুকে টেনে নেওয়ার সাহস সবার থাকে না। তবে শোনো বাবাজি, বিয়ের পর শুধু প্রথম মাস নয়, প্রথম একটা বছর নতুন বিবাহিত ছেলেদের খুব সাবধানে নিয়ম মেনে চলতে হয়। শুধু ছেলেদের নয়, বউদেরও। দুপুরবেলায় বা মাঝরাতে কখনো তোমরা একা মাথার রাস্তায় যাবে না। পেছন থেকে কেউ ডাকলে এক ডাকে সাড়া দেবে না। আর এই 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 নাও। গুনিন তার ঝোলা থেকে দুটো লাল সুতোয় বাঁধা মাদুরি বের করলেন। এই দুটো তাবিজ একটা তুমি ধারণ করবে, আর একটা বৌমার গলায় পরিয়ে দেবে। 1 বছর যেন এই তাবিজ শরীর ছাড়া না হয়। ভবতোষবাবু করজোড়ে গুনিনকে প্রণাম করলেন। তারপর নিজেদের গরুর গাড়িতে করে দারোয়ানকে সাথে নিয়ে সসম্মানে গুনিনকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। পরদিন সকাল। শীতের ভোরের মিষ্টি সোনালি রোদ এসে পড়েছে ঘরের ভেতর। সারা রাত অমল আর ভবতোষবাবু চোখের পাতা এক করেননি। সুধাকে নরম বিছানায় শুইয়ে দিয়ে তারা দুজনেই শিয়রের কাছে বসে রাত জাগছিলেন। সকাল 8টা নাগাদ সুধা খুব ধীরে সুস্থে চোখ মেলল। আর মোড়া ভেঙে পাশ ফিরতে এসে দেখল অমল আর তার বাবা দুজনেই তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। দুজনের চোখমুখী ক্লান্ত, রাত জাগার ছাপ স্পষ্ট। সুধা অবাক হয়ে উঠে বসল। চোখের দৃষ্টিতে চরম বিস্ময় নিয়ে এসে বলল, কি গো, তোমরা দুজনে এভাবে বসে আছো কেন? আর আমি কেমন ঘুমাচ্ছিলাম গো। কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। আর বাবা, তুমি তুমি গতকাল বিকেলে চলে গেলে না? তুমি এখনো বাড়ি যাওনি? ভবতোষবাবু আর অমল একে অপরের দিকে তাকালেন। দুজনের মুখেই একটা তৃপ্তির স্বস্তির হালকা হাসি ফুটে উঠল। ভবতোষবাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নেহমাখা গলায় বললেন, না রে মা, কাল রাতে হঠাৎ করে তোর খুব জ্বর এসেছিল, শরীরটা বেশ খারাপ হয়ে গেছিল, তাই আর আমি তোকে ছেড়ে বাড়ি যাইনি। রাতে কবিরাজ মশাইকে ডাকা হয়েছিল, তিনি ওষুধ দিয়ে গেছেন। এখন তো তুই একেবারে সুস্থ,
সুধা ভুঁড়ো কুঁচকে অবাক হয়ে বলল, জ্বর এসেছিল আমার? কই, আমার তো কিছু মনে পড়ছে না। সুধা আকাশ পাতাল ভাবতে লাগল, কিন্তু তার মনের ভেতর সবকিছু একেবারে ফাঁকা আর শূন্য। সে তার বাবার বাড়ি থেকে গরুর গাড়িতে করে এই বাড়িতে এসেছিল, এইটুকুই তার মনে আছে। তারপরের ঘটনাগুলো যেন তার স্মৃতি থেকে কেউ নিপুণ হাতে মুছে দিয়েছে। কোনো জঙ্গল, কোনো গন্ধ, কোনো ছাই খাওয়া বা ভয়াবহ আগুন, কিচ্ছু তার মনে নেই। বাবার কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই, তাই সুধা হয়তো সত্যিই তার জ্বর হয়েছিল ভেবেই নিল। সে লাজুক মুখে বাঁকা চোখে একবার তার স্বামী অমলের দিকে তাকাল। সেই দৃষ্টিতে মিশে আছে এক রাশ নির্ভরতা আর বুক ভরা ভালোবাসা। অমল একটা দীর্ঘশ্বাস ফেলল। সুধার সেই আদরে নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে তার মনে হল, কাল রাতের ওই ভয়াবহ প্রলয়, বিনোদিনীর ওই যন্ত্রণাদায়ক হাহাকার সবই যেন গত এক জন্মের দুঃস্বপ্ন। শীতের ওই রোদ ঝলমলে সকালে সুধার ওই এক টুকরো হাসির কাছে এসে পৃথিবীর সমস্ত অশুভ ছায়া যেন চিরকালের মতো হার মেনে গেল। শুনছিলেন লেখক অভিক মণ্ডল বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প মরা পোড়ানোর মাঠে। আমাদের আজকের এই নিবেদন আশা করি আপনার ভালোই লেগেছে। বলেছিলাম গল্প শুরুর সময় যে আজও গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকবে একটি প্রশ্ন। আচ্ছা, যদি সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে অমলের শ্বশুরবাড়ি কোন গ্রামে ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন। একজন বলছেন আনসারটা হবে ধুতিয়ার ফতুয়া, আমি কুচবিহার জেলার দিনহাটা থেকে রানা দেব বলছি। আরেকজন বলছেন উত্তরটা হবে ধুতিয়ার ফতুয়া, আমি ভান্ডারহাটি থেকে জয়ন্তী দাস বলছি। এছাড়া সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন উত্তর 24 পরগনার মধ্যম গ্রাম থেকে সমীর সরকার, মদনপুর থেকে রত্না সরকার ও বাবু, দত্তফুলিয়া থেকে দীপা, 58 গেট থেকে জিৎ মণ্ডল, শ্রীরামপুর হুগলি থেকে শেখ আসলাম আলী, সৌদি আরব থেকে মোহাম্মদ রশেদুল ইসলাম। এছাড়া কমেন্ট করেছেন শাকিল আহমেদ মোল্লা, তিনি রাজারপুর থেকে বলছেন। সঠিক উত্তর দিয়েছেন সঞ্জু মণ্ডল, দক্ষিণ 24 পরগনা বখরাহাট বড় কাছারি থেকে। বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, তার মেয়ে পূজা মণ্ডল, তার স্ত্রী টুম্পা মণ্ডল এবং বাবার নাম দীপক মণ্ডল আর মায়ের নাম বন্দনা মণ্ডল। এছাড়া নিউটাউন অরবিন্দ পল্লী থেকে স্বপ্না পাত্র সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন। আর করেছেন দক্ষিণ 24 পরগনার ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল, তার ছেলে সার্থক মণ্ডল, তার স্ত্রী সুষমা মণ্ডল এবং সঠিক উত্তর দিয়েছেন কল্যাণী থেকে সৌমেন দে আর সঠিক উত্তর দিয়েছেন সদানন্দ বেরা। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলো শুনে কমেন্ট বক্সে কমেন্ট করে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। তাহলে চলুন কয়েকটা র্যান্ডামলি কমেন্ট পড়ে নেওয়া যাক। একজন বলছেন মোহাম্মদ রবিউল, তিনি বলছেন দাদা আগের মতো গল্প আসে না, এখন অনেক কম আসছে কেন? আপনার গল্পের জন্য প্রতিদিন অপেক্ষা করি, কখন দেবেন? আপনাদের জানিয়ে রাখি গল্প আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে ন্যাচারালি চলে আসে। অ্যাকচুয়ালি আমাদের 3টে চ্যানেল রয়েছে, সেই 3টে চ্যানেলে মেনটেন করতে হয় এবং নিয়মিত গল্প নিয়ে আসতে হয়। সেই কারণেই আমরা 7 থেকে 10 দিনের মাথায় একটা গল্প আনার চেষ্টা করি। আপনারা যারা যারা প্রতিনিয়ত আমাদের গল্পগুলি শুনতে ভালোবাসেন, আপনারা পাশে না থাকলে তো এটা সম্ভব নয়। তাই আপনাদের বলবো আপনারা এর পাশাপাশি আমাদের আরও 2টি চ্যানেল গপ্পখোর এবং অল ডে সাসপেন্সও সাবস্ক্রাইব করুন, লিঙ্ক ডিসক্রিপশনে রইল। একজন বলছেন ভেরি বিউটিফুল, গল্পটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। আমার নাম সুরাইয়া খাতুন, আমার বাড়ি বেড়াচাপা, ধন্যবাদ আপনাকে। পূজা শর্মা বলছেন ভেরি ভেরি নাইস স্টোরি অ্যান্ড ইউর ভয়েস ইজ জাস্ট অসম, থ্যাংক ইউ সো মাচ। একজন বলছেন গল্পটা বেশ ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে, কোলাঘাট থেকে শুনলাম। নিখিল দাস, থ্যাংক ইউ সো মাচ কোলাঘাট থেকে শোনার জন্যে। জয়শ্রী বিশ্বাস বলছে আবহ সঙ্গীত অসাধারণ, গল্পটি তো সুপার, থ্যাংক ইউ সো মাচ। একজন বলছেন গল্পটা দারুণ লেগেছে দাদা, আমি সবসময় তোমার গল্প শুনি দাদা। আমার নাম কাদের, দক্ষিণ 24 পরগনা কুলতলি কেল্লা থেকে বলছি। কাদের, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমাদের সঙ্গে এইভাবেই থাকুন এবং গল্পগুলি শুনতে থাকুন আগামী দিনেও। এছাড়া কমেন্ট করেছেন একজন বলছেন নোটে কপি করে রাখবেন অভিষেকের ক্রেডিট করা মিউজিক, তাহলেই প্রতিদিন সময় নষ্ট করতে হবে না। মিউজিক এত বাজে হয় কেন ভাই? অভিষেকের মিউজিক ইউজ করুন, সামান্য একটু সময় লাগবে, ডিসক্রিপশান বক্সে কপি করে তার চ্যানেল আর মিউজিকের লিঙ্কটা দিলেই তো হয়। যাই হোক,
আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এখন যেগুলো ব্যবহার করা হচ্ছে বর্তমানে গল্পের মধ্যে, সেগুলো সবই লিগ্যাল এবং আমাদের কপিরাইট নেওয়া সে সমস্ত মিউজিক, সেই কারণেই ব্যবহার করা হচ্ছে। আমরা চেষ্টা করছি একটু প্রিমিয়াম সেগমেন্টে যাওয়ার জন্য, একটু ভালো কিছু করার জন্য। তাই এখন র্যান্ডামলি কোনো ইউটিউব চ্যানেল থেকে বা আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে যেখানে ডিরেক্টলি নো কপিরাইট মিউজিক পাওয়া যায়, সেগুলো আমরা ব্যবহার করা থেকে একটু দূরে থাকছি, একটু অ্যাভয়েড করছি। আশা করছি আগামী দিনে যে সমস্ত গল্পগুলো আরও আসতে চলেছে, তাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের পাশাপাশি প্রত্যেকটি ব্যাপারকে, প্রত্যেকটি গল্পের মধ্যে থাকা পয়েন্টকে আমরা ধরে ধরে এগিয়ে চলবো, যাতে আপনাদের এন্টারটেইনটা আরও ভালোভাবে হয়। আমাদের আজকের এই নিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো শেষ করছি এই পর্বটা। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো না কোনো চ্যানেলের মধ্যে দিয়ে। আমাদের 3টে চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে খুব তাড়াতাড়ি আবার আপনার সঙ্গে আমার আড্ডাটা জমে ওঠে। ধন্যবাদ।